বর্তমানে ভিডিও স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এটি একটি পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার প্র্যাকটিস সেট। আর এই প্র্যাকটিস সেটটা কিন্তু নেওয়া হয়েছে নভেম্বরের সাফল্য বই থেকে, যে মাসে দুটো করে সাফল্য বই বেরোয়, একটা বড় সাফল্য, একটা ছোটো সাফল্য। মাসের প্রথমেই বড় সাফল্য বেরোয়, শেষে ছোটো সাফল্য বেরোয়। তো এই নভেম্বরের এই ছোটো সাফল্য থেকে আমরা এখনও পশ্চিমবঙ্গ পুলিশ প্র্যাকটিস সেটটা কমপ্লিট করে নিই। আজকে আমরা পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার জন্য এই প্র্যাকটিস সেটটা কমপ্লিট করব। তো চলুন আমরা শুরু করি। পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার যে প্র্যাকটিস সেটটা নভেম্বর মাসের ছোটো সাফল্য বইতে দিয়েছে, তার প্রশ্নগুলো কেমন হতে চলেছে। তো আমরা সাফল্য বইয়ের প্রশ্নগুলো শুরু করব, তবে তার আগে এখানে যেটা লেখা আছে একটু পড়ে নেবো, কারণ এইগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় থাকে। এখানে যে কথাগুলো থাকে, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং মন দিয়ে শুনবেন, দেখবেন আপনার উপকারে আসবে। তো এখানে আছে দেখুন, পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে 11,749টি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া হয়েছে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এবার থেকে এই পদের জন্য একটি লিখিত পরীক্ষা হবে আগামী বছর 16ই ফেব্রুয়ারি অর্থাৎ 2025-এ কিন্তু এই পরীক্ষাটা হচ্ছে। 16ই ফেব্রুয়ারি তারিখটা আপনারা জেনে নিলেন, আর এখন থেকে আপনারা প্রস্তুতি নেওয়া শুরু করুন। এই পরীক্ষায় 85 নম্বরে 85টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ থাকবে কত? 25 নম্বর। ইংরেজি থাকবে 10 নম্বর। এলিমেন্টারি ম্যাথমেটিক্স এখানে থাকবে কিন্তু 25 নম্বর। রিজনিং ও লজিক্যাল অ্যানালাইসিস এতে থাকবে কিন্তু 25 নম্বর। সময় থাকবে কিন্তু 1 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে। 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। প্রশ্ন হবে বাংলা ও নেপালি ভাষায়। এই পদের প্রিলিমিনারি লিখিত পরীক্ষায় ঠিক যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা, তেমনই এক সেট প্রশ্ন তৈরি করছেন কর্মসংস্থান পত্রিকার সহ সম্পাদক তারকনাথ দাস। তারকনাথ স্যারের কিন্তু এই প্র্যাকটিস সেটটা আমরা আজকে মনোযোগ সহকারে দেখব, এবং পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের যে প্র্যাকটিস সেটগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, যারা আগামী ওয়েস্টবেঙ্গল পুলিশ পরীক্ষা দেবেন, এছাড়া কলকাতা পুলিশ পরীক্ষা দেবেন, এছাড়াও আরপিএফের জন্য কিন্তু এই প্র্যাকটিস সেটগুলো খুবই গুরুত্বপূর্ণ। চলুন আমরা প্র্যাকটিস সেট শুরু করি। তো প্র্যাকটিস সেট শুরুতেই আছে আপনার জেনারেল স্টাডিজ। আমরা জেনারেল স্টাডিজের প্রশ্নগুলো আজকে করব না, আমরা করব সরাসরি অঙ্কের প্রশ্নগুলো। তো চলুন অঙ্কের প্রশ্নগুলো সমাধান করি। তার জন্য আমরা প্রশ্নটা একটু বড় করে নেব। 25-25টা পর্যন্ত জেনারেল স্টাডিজ আছে, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন 25টা পর্যন্ত জেনারেল স্টাডিজ। এবার এই 25 দাগের পরে 26 দাগ, এটা 26 দাগ হবে। এই 26 দাগের পর থেকে কিন্তু সরলতম ভগ্নাংশ প্রণীত করুন। এই 26 দাগ থেকে কিন্তু অঙ্ক আছে, অঙ্কগুলো আমরা সমাধান করব। তো তার জন্য আমরা একটু জুম করে বড় করে নেব। জুম করে বড় করে নেওয়ার পরে আমরা এটাকে উপরের দিকে তোলার পরে আমরা দেখব এই 25 দাগের প্রশ্ন কী আছে। তো দেখুন, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সহজেই সমাধান করব। সরলতম ভগ্নাংশে পরিণত করুন। এখন এখানে আছে 31 পূর্ণ 31 দশমিক। তো প্রথমে দেখুন এখানে আছে 31.56349। তো এটাকে আমরা সরলতম ভগ্নাংশ প্রকাশ করলে আমরা সবসময় পাবো এই যে 31, তারপর পূর্ণ পাবো। তো দেখুন এখানে 31 পূর্ণ কোথাও নেই, শুধু এই সি অপশান আছে 31 পূর্ণ। তো এখানে যেহেতু কোথাও পূর্ণ সংখ্যা নেই, তাই আমরা 31 পূর্ণ আছে এখানে, তাই আমরা এখানে 31 পূর্ণ দেবো। এখানে যদি বলে 3.7, এটাকে আপনার ভগ্নাংশে পরিণত করতে, তাহলে এটা সমান সমান লিখতে হবে 3 পূর্ণ 7/10। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটা কিন্তু এই ভগ্নাংশটা, এই দশমিক ভগ্নাংশটা আমরা কিন্তু ভগ্নাংশে প্রকাশ করে দেখালাম। ঠিক সেমভাবে এটাও হবে। এটা আছে 56,349। তো এটাও কিন্তু সেই একইভাবে হবে। সো এখানে সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা 27 দাগের প্রশ্ন, আমরা 26-এর পরে আমরা 27 দাগের প্রশ্নে চলে যাব। 27 দাগের প্রশ্ন কী আছে আমরা একটু দেখব। দেখুন এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে, দেখতেই পাচ্ছেন যে সাফল্য নভেম্বর 2024-এর নভেম্বর সাফল্য এটি। তো এখানে আছে একটি দ্রব্য 3% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি দ্রব্যটিকে 16 টাকা বেশি মূল্যে বিক্রি করা হতো, তবে 5% লাভ হতো। দ্রব্যটির বিক্রয় মূল্য কত? তো এখানে আমরা কি করব, এটাকে কিভাবে সহজে সমাধান করব, ভালো করে বুঝবেন। 3% ক্ষতিতে বিক্রয় করা হলে, একটি দ্রব্য 3% ক্ষতিতে বিক্রি করা হলে, যদি দ্রব্যটি 16 টাকা বেশি মূল্যে বিক্রি করা হতো, তবে তার 5% লাভ হতো। দ্রব্যটির বিক্রয় মূল্য কত? তো কিছুই না, 3% ক্ষতিতে যদি বিক্রয় হয়, তাহলে তার বিক্রয় মূল্য হয়ে যায় 97 টাকা। এখন বলছে যদি দ্রব্যটিকে 16 টাকা বেশি মূল্যে বিক্রি করতো, তাহলে 16 টাকা বেশি মূল্যে বিক্রি করলাম, তাহলে 16 যোগ করলাম, তাহলে 6 7 13, 3 হাতে 1, 1 আর 1 2, 2 আর 9 11, অর্থাৎ 113 হলো। এখন বলছে যে 16 টাকা বেশি মূল্যে বিক্রি করা হলে তার 5% লাভ হতো, তার মানে 105 টাকায় বিক্রি হতো। তাহলে 113 থেকে আপনি 105 বিয়োগ করুন, তাই বিয়োগ করলে কত হবে? 8। তাই 8 টাকা সমান কত? 8 টাকা সমান 16 টাকা। 1 টাকা সমান কত? 8। আর 100 টাকা সমান কত?
তো 100টা এখানে গুণ করুন, তাহলে 8 দিনের 16, 2 100 200 টাকা। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে যদি আপনি সহজে সব প্রশ্নের, সব অঙ্ক প্রশ্নের সমাধান পেতে চান, তাহলে এখনই ফোন করুন 85 309 82 506 এই নম্বরে, 85 309 82 506। আপনার যে কোনো অঙ্কের জন্য আর এডুকেশন স্কুল আপনার কাছে সময় ব্যয় করবে। যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে আপনি একবার অঙ্কের নমুনা বলুন এবং সেই প্রশ্নটার সাথে সাথে আপনাদের উত্তর আপনারা পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনি মনে করেন যে আপনার কোনো হেল্পের প্রয়োজন আছে, যে কীভাবে অঙ্কগুলো সহজে সমাধান করতে পারি, স্যার একটু হেল্প করুন, তাহলেও সরাসরি আপনি ফোন করুন 85 309 82 506 এই নম্বরে। চলুন চলে যাই পরের অঙ্কে। তো এই অঙ্কের কিন্তু সঠিক উত্তর হবে 200। তো আমরা চলে যাব 200 আছে কোথায় দেখব। তো এখানে 500 400 আছে, ঠিক ওই পাশেই 200 আছে। চলুন সরাসরি চলে যাব সেই অপশানে। তো এখানে দেখুন দিক হবে সঠিক উত্তর, 200 কিন্তু দিক দাগে আছে। আমরা চলে যাবো 28 দাগের এই প্রশ্নে। এবার 28 দাগের প্রশ্ন দেখবো। 28 দাগের প্রশ্ন আছে, এনল বিনলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন একটি চৌবাচ্চা বিনলের পূর্ণ করতে যে সময় লাগবে এনলের তার চেয়ে 30 মিনিট কম সময় লাগবে। একই সঙ্গে দুটি নল খুলে দিলে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ হবে? তো দেখুন এখানে একটা পয়েন্ট দেখুন, বলছি এনল বিনলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন। তার মানে বিনল যদি একটা চৌবাচ্চা পূর্ণ করতে বিনলের যদি 4 ঘন্টা লাগে, এ লাগে 1 ঘন্টা। ঠিক এই সূত্রে যদি আমরা ফেলাই, তাহলে এনলের তার চেয়ে 30 মিনিট কম সময় লাগবে। বিনল পূর্ণ করতে যে সময় লাগবে এনলের তার চেয়ে 30 মিনিট কম সময় লাগবে। তো এটাকে আমরা কীভাবে সহজে সমাধান করব? তো এইটার হচ্ছে বিষয় হচ্ছে, এই অঙ্কটা এরকমভাবে একটা সূত্রের সাহায্যে সমাধান করতে হয়। সেটা হচ্ছে nx বাই n স্কোয়ার মাইনাস 1, nx বাই n স্কোয়ার মাইনাস 1। আপনাদের আমি এটা শিখিয়ে দিচ্ছি, দেখুন nx n স্কোয়ার মাইনাস 1। এখন স্যার আপনি তো nx বাই n স্কোয়ার মাইনাস 1 এই সূত্র দিলেন, তাই এনটা কী ধরবো, এক্সটা কী ধরবো? তো এন ধরবেন কত? 4 গুণ ক্ষমতা সম্পন্ন। এনটা হবে 4 গুণ ক্ষমতা সম্পন্ন আর এক্সটা হবে 30 মিনিট। এখন 4 গুণ 30 বাই n স্কোয়ার মাইনাস 1 অর্থাৎ 4 স্কোয়ার মাইনাস 1। বিষয়টা আপনারা অবশ্যই বুঝতে পারলেন। তাই nx বাই n স্কোয়ার মাইনাস 1 ভালো করে বুঝবে। এখানে যদি 5 গুণ ক্ষমতা সম্পন্ন থাকতো, এখানে কিন্তু 4টা পাস হয়ে যেত। আশা করি আপনারা বুঝতে পারছেন, n এর মান কিন্তু পাস হয়ে যেত। তখন এখানে কিন্তু x এর মান যেটা থাকবে সেটা আপনি বার করলেন। এখানে 40 মিনিট থাকলে 40 মিনিট করলেন। তো এখানে এটা খুব সহজে, এটা আমরা সহজে সমাধান করতে পারি। 120 বাই এখানে 4 16 থেকে একবার দিলে মানে, তো এখান থেকে আমরা কি করব, এই 3 বাই 120 আর এখানে 4 4 16, 16 থেকে একবার দিলে 15। তো এখান থেকে সোজাসুজি থাকে 8। এটা যদি কাটাকুটি করি 8 হবে। দেখুন সঠিক উত্তর হবে 8 মিনিট। আশা করি আপনারা বুঝতে পারছেন, খুব সহজেই অঙ্ক সহজে সমাধান করা যায়। আমরা চলে যাবো পরের অঙ্ক দেখবো কী আছে। তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। তো আমরা এবার 29 দাগের প্রশ্ন দেখব। 29 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, খুব সহজে অঙ্ক সমাধান করব। সলভ করুন। এখানে এটা যেটা আছে, এই অঙ্কটার সঠিক উত্তর কী হবে অবশ্যই আপনারা এই সলভটা আপনারা নিজেরা করবেন। আমরা চলে যাবো 30 দাগের প্রশ্নে। এখন 30 দাগের প্রশ্ন আপনাদের কাছে একটু কঠিন হতে পারে, তবে 30 দাগের প্রশ্নটা কিন্তু খুবই ইজি একটা প্রশ্ন। এইটা মানে এর পাওয়ার আছে 33, এর পাওয়ার আছে 90, এর পাওয়ার আছে 31, এর পাওয়ার আছে 302। এর একক স্থানীয় অঙ্ক নির্ণয় করতে বলেছে। তো আপনারা খুব সহজে একক স্থান নির্ণয় করবেন, যে এখানে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে এই সংখ্যা যেটা আছে সেটাই বসে যায়। এখানে যদি বিজোড় সংখ্যা থাকবে তবে সেই সংখ্যাটাই কিন্তু বসে যায়। এখানে শূন্য অথবা বিজোড় দুটো সংখ্যা থাকলে, শূন্য অথবা বিজোড় থাকলে একক স্থানীয় অঙ্ক সংখ্যায় যেটা বসানো থাকে সেটাই বসে যায়। কিন্তু জোড় স্থানীয় অঙ্ক তখন একটু পরিবর্তন হয়। সেটা কীভাবে পরিবর্তন হয় সেটা আমি আপনাদের দেখে দিচ্ছি। এখানে বিজোড় আছে তাই কিন্তু এই 6টা 6 বসে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বিজোড় অথবা শূন্য থাকলে সেটা যে সংখ্যাটা থাকে সেটা একক স্থানীয় সংখ্যা বসে যায়। অতএব এখানে 5 আছে, আমরা 5টা 5 বসিয়ে দেবো। কী করে হয় সেটা আপনাকে বলে দেবো, তবে এখানে আগে দেখে নিন তারপরে বলছি। এখানে 0 5 আছে, বলেছি বিজোড় সংখ্যা অথবা শূন্য থাকলে যে সংখ্যা একক স্থানে থাকবে সেটা কিন্তু বসে যাবে, তার যোগ 5 বসিয়ে দিলাম। এবার এখানে যোগ, এখানে বিজোড় সংখ্যা আছে তাই 6টা বসে গেল। আর এখানে জোড় স্থানীয় অঙ্ক 2 আছে, তো এখানে 2 আছে তাই এটা কী হবে, 4 4 16। 16 যদি হয়, 4-এর মাথায় 2 হলে মানে 4-এর স্কোয়ার হলে 4 4 16, 16 শেষে 6 আছে, একক স্থানীয় অঙ্ক কিন্তু 6 আছে তাই আমরা এখানে 6টা যোগ করব। 5 5 10 আছে, 16 আছে 22। তাহলে এবার এর একক স্থানীয় অঙ্ক কী হবে, তাই একক স্থানীয় অঙ্ক এই 2 হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা একক দশক এটা হয়, তাই একক স্থানীয় অঙ্ক 2 হবে। তো
তো বিদ দাগ হবে সঠিক উত্তর। খুব সহজে এসব অঙ্ক সমাধান করতে পারি আমরা। 31 দাগের অঙ্কে চলে যাব। খুব সুন্দর একটা অঙ্ক আছে 31 দাগের অঙ্ক। এখন এইসব অঙ্ক যদি আপনারা না করতে পারেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন। আমরা 31 দাগের অঙ্ক করছি, এ একটি কাজ একা 48 দিনে, বি ওই কাজটা একা 32 দিনে করতে পারে। দুজনে একসঙ্গে 15 দিন করার পরে বি চলে গেল, বাকি কাজ এ একা কদিনে শেষ করবে? দেখুন অঙ্কটা খুব সহজে আমরা সমাধান করব। এ একটি কাজ কদিন করে? 48 দিন। তাহলে 15 দিনে সে কতটা করে? 48 দিন যদি করে এক অংশ, তাহলে একদিনে করে 1/48 অংশ। 15 দিনে করে কতটা? 15/48। এই অংশটা কাজ কিন্তু এ 15 দিনে করছে। এর বি সেমভাবে 32 দিনে করে এক অংশ, একদিনে করে কত অংশ, আর 15 দিনে করে কত অংশ? তা 15/32। তাহলে এরা দুইজনে একত্রে 15 দিনে কতটা করে তার আমরা একটা মিশ্র প্রতিফলন বার করলাম। এখন 48 আর 32-এর লসাগু বার করবো। তো 48 আর 32-এর লসাগু কত হয়? তো 48 আর 32-এর লসাগু হয়ে যায় কিন্তু 96। যদি 96 হয় তা 48 দিনের 96, 15 দিনের 30, আর এখানে যোগ 32, 3 32 96, 3 15 45। তো যদি আমরা এটা যোগ করি তাহলে কত হচ্ছে? তো 30 আর 45 যদি যোগ করি তা 40 আর 70, 75/96। এখন 75/96 অংশ কাজটা কিন্তু হয়ে গেছে, দুজনে 15 দিনে ওই অংশটা কাজ করেছে, তাহলে এক অংশ কাজের থেকে এইটাও হয়ে গেছে, তাহলে এটা আমরা বিয়োগ করবো এত/96। এখন এটা যদি বিয়োগ করি তাহলে কত হবে? 96 বিয়োগ 75/96। যদি আমরা এটা থেকে ক্যালকুলেশন করি তো কত হয়? 5 আর কত হলে 6, 1 হলে 6, 7 আর কত হলে 9, 7 আর 2 হলে 9, অর্থাৎ 21/96। তো 3 7 21, অর্থাৎ যদি আমরা 3 দিয়ে কাটি 7 হবে, আর 96কে 3 দিয়ে কাটলে হচ্ছে 3 32 96। তাহলে এটা হয়ে যাবে 7/32। এখন এই 7/32 অংশ কাজটা কিন্তু বাকি আছে। 7/32 অংশ কাজটা কি করবে? বাকি কাজটা এ একা কতদিনে শেষ করবে? তাহলে এ এই 7/32 অংশ কাজটা কতদিনে শেষ করবে? তো দেখুন খুব সহজে এটা সমাধান করব। এ একা একটি কাজ কতদিন করে? 48 দিনে। তাহলে 48 দিনে করে এক অংশ কাজ, তাহলে এক অংশ কাজ করে কতদিনে? 48 দিনে। এ কিন্তু এক অংশ কাজ করছে কতদিনে? 48 দিনে। তাহলে এই 7/32 অংশ কাজটা কতদিনে করবে? 7/32 অংশ, তার 7/32 অংশটা এখানে গুণ হয়ে যাবে। তাহলে এখানে 16 দিন ও 32, আর 3 16 48। তাহলে হচ্ছে কত? 3 7 21/2। 21/2 সমান কত? 10.5। কত সহজে আমরা এই অঙ্কটা সমাধান করে দিলাম। 10.5 অঙ্ক কিন্তু অঙ্কের মধ্যে কিছু নেই, আপনি অন্যভাবেও করতে পারেন, কিন্তু সবসময় মনে রাখবেন যে আমি গোড়ার কথা জানবো তবেই শর্ট ট্রিক্সটা আমি মনে রাখতে পারবো। এইসব অঙ্কের বেলায় আপনাকে এমনভাবে ঘুরিয়ে দেবে, আপনি শর্ট ট্রিক্স যতই করুন না কেন আপনি এটা করতে পারবেন না। আপনি এর এফিসিয়েন্সি ধরে করতে পারেন, এই অঙ্কের এফিসিয়েন্সি ধরে করতে পারেন। যত সময় না আপনি এই 15 দিনের কাজটা না করতে পারবেন তত সময় এফিসিয়েন্সি দিয়ে কাজ করলে হবে না আপনার। আপনি যতই এফিসিয়েন্সি বার করুন না কেন আপনি ভুলে যাবেন, গুলিয়ে যাবে। তাই আপনাকে বারবার করে বলছি এইসব অঙ্ক এক ধরে করার চেষ্টা করুন, আর যদি ইজি অঙ্ক থাকে তখন আপনি এফিসিয়েন্সি ধরে করুন, আপনি কিন্তু পারবেন সেই সময়ে। আমরা 32 দাগের অঙ্কে চলে যাব, কারণ এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার। ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার সময় খুব কম থাকবে, তার জন্য আপনাদের বলে দিচ্ছি যে আপনারা চেষ্টা করুন যাতে এক চান্সে অঙ্কগুলো সমাধান করতে পারেন। আপনি 32 দাগের অঙ্ক দেখুন। 32 দাগের অঙ্ক আছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুকে 1 মিটার করে বাড়ালে ত্রিভুজটির ক্ষেত্রফল 2√3 বর্গমিটার বৃদ্ধি পায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? তো এই অঙ্কটা আপনি কীভাবে সহজে সমাধান করবেন? বলছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা যদি বার করতে যাই তাহলে √3/4 ইন্টু বাহু স্কোয়ার হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা সেই ক্ষেত্রে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ ধরছি। তাহলে প্রথম ক্ষেত্রে বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রতি বাহুকে এ মিটার বাড়ালো। প্রথম ক্ষেত্রে আমরা কী পাচ্ছি? প্রথম ক্ষেত্রে কিন্তু পাচ্ছি এটা। আমরা একটু উপরের দিকে তুলি। প্রথম ক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছি এটা। কী পাচ্ছি দেখুন, এই যেটা আমি করে দিচ্ছি। প্রথম ক্ষেত্রে আমরা পাচ্ছি √3/4 ইন্টু বাহু স্কোয়ার। √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু এ ধরেছি আমি, তাহলে এখানে আমি স্কোয়ার দিচ্ছি, √3² আর এই জায়গাটা ঠিক সেমভাবে বলছি কি যে পরে 1 মিটার করে বাড়ানো হলো। তাহলে 1 মিটার করে বাড়ানো মানে তখন হয়ে যাবে a+1। 1 মিটার করে বাড়ালে m+1 হবে প্রতিটি বাহুর দৈর্ঘ্য। সেই ক্ষেত্রে কী হবে? সেই ক্ষেত্রে হবে ক্ষেত্রফল হয়ে যাবে কিন্তু √3/4 ইন্টু a+1 তারই হোল স্কোয়ার। তাই এইটা যেহেতু বেশি ক্ষেত্রফল, এইটা কম, তাই মাঝখানে একটা বিয়োগ দেবো। এইটা সমান কত? এই ত্রিভুজটির ক্ষেত্রফল এত বর্গমিটার বৃদ্ধি পায়, তাই 2√3 হয়ে যাবে। 2√3। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানেও 4√3 আছে, এখানেও 4√3, এখানেও √3, এখানেও দেখুন √3/4 আছে, এখানেও দেখুন √3/4 আছে। তো এটাকে আমরা কমন নেব। কমন নিলে আমার এখানে কি থাকবে? আমার এখানে থাকবে কিন্তু a+1 এর হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এটা থাকবে। আর এখানে হয়ে যাবে এরকম 2√3, আর এখানে আমরা এটাকে উল্টে দেবো। তার মানে 4টা আমাদের উপরে চলে যাবে, আর এই 4টা এই √3টা নিচে চলে আসবে, কারণ আমরা কিন্তু এই √3/4 কমন নিচ্ছি। তারপরের লাইনে কিন্তু এই √3/4টা এখানে থাকলে সেটা কিন্তু এই পাশে গিয়ে উল্টে যায়, তাই আমরা কিন্তু এটা করে দিলাম। এবার এই 4টা কেটে যাবো। এখন যদি আমি এই জায়গা থেকে সমাধান করি তাহলে খুব সহজে এটা সমাধান করতে পারবো। কীভাবে সমাধান করতে পারবো? এটা আমরা করতে পারি a² + 2ab।
2a, বি মানে 1, তাই আমরা এখানে আর 1 দিলাম না। তারপরে প্লাস 1 স্কোয়ার, তার মানে 1 স্কোয়ার মানে 1, আর মাইনাস স্কোয়ার, এটা সমান সমান আমরা কত করতে পারি, 4 দিনও 8 করতে পারি। তাহলে দেখুন এই মাইনাস স্কোয়ার আর প্লাস স্কোয়ার কেটে দিলাম, এখানে থাকলো কি 2a প্লাস 1, তাহলে 2a দিলাম, এখানে দেখুন 8, এখানে 8 দিচ্ছি, এখানে প্লাস 1টা ওই সাইড নিয়ে গেলে মাইনাস 1 হবে কিন্তু, আর সেই ক্ষেত্রে আপনার এ সমান সমান কত হবে, 7/2 হবে কিন্তু, এটা সমান সমান 3.5। কত সুন্দরভাবে এই অঙ্কগুলো সমাধান হয়ে গেল। তা আপনারা যারা অনলাইনে পড়া ক্লাসটা দেখছেন তারা অবশ্যই, যদি আপনার কোনো অঙ্ক নিয়ে সমস্যা থাকে তাহলে আপনারা সমাধান পেতে আজই ফোন করুন 853982 এই নম্বরে। আর এডুকেশন স্কুল আপনাদের জন্য সবসময় আপনাদের কাছে আছে, সবসময় আপনারা হেল্প পাবেন, এবং আর এডুকেশন স্কুলের হাত ধরুন, আপনি প্রত্যেকটা অঙ্ক সহজে নিমেষে সমাধান করতে পারবেন, এছাড়া রিজনিং আপনি সহজে সমাধান করতে পারবেন। মনে রাখবেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিন্তু একটাই প্রবলেম, পরীক্ষার সময় কম, কিন্তু সিলেবাস কিন্তু বড়, যেখানে রিজনিং এবং অঙ্ক দুটোতেই কিন্তু মোট 25-50 আপনার সময় থাকবে 1 ঘন্টা, আর এই 50 নম্বর উত্তর দিতেই কিন্তু আপনার 1 ঘন্টার বেশি সময় চলে যাবে। তাই বারবার নিয়মিত প্র্যাকটিস করতে এবং আর এডুকেশনের হাত ধরে আপনি যাতে অঙ্কে সাকসেস পান এবং রিজনিংয়ে সাকসেস পান, এছাড়াও পুরো জেনারেল স্টাডিজ দিয়ে আপনার যদি পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার একটা সাকসেস পেতে চান তাহলে আজই কল করুন 853982 এই নম্বরে। চলে যাই আমরা পরের অঙ্কে। তবে 32 দাগের অঙ্কের উত্তর হচ্ছে 3.5। আমরা চলে যাব পরের পেজে, 3.5 আছে কিনা আমরা দেখব। তো এখানে দেখুন এর সঠিক উত্তর 3.5 মিটার, যা আমরা কিন্তু ওপাশে পেলাম। এবার আমরা 33 দাগের এই প্রশ্নটা চলে যাবো, তার জন্য প্রশ্নটা একটু হলেও ওপরের দিকে তুলব। তো চলুন 33 দাগের প্রশ্ন ওপরের দিকে তোলার পরে আমরা এখানে যেটা আছে আমরা দেখছি, এটাকে কিন্তু আপনি কি করবেন, এটা কিন্তু ক্লাস 10-এর বইয়ের করণী নিয়ম আছে, সেই করণীতে চলে যাবেন, সরাসরি করণীতে যাবেন, করণীতে যেয়ে এটা কিন্তু আপনি সমাধান করতে পারবেন। এই অঙ্ক সমাধানের জন্য আপনাকে প্রথমে ঠিক করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা সূত্র কি, মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy। তাই আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে, এখানে এক্স প্লাস ওয়াইয়ের মানটা বার করতে হবে, এক্স প্লাস ওয়াই এই মানটা বার করতে হবে, এই যে √2 + 1 বাই √2 - 1, তার প্লাস √2 - 1 বাই √2 + 1, এখানেও -1। তো এই জায়গার থেকে আপনি খুব সহজে এক্স প্লাস ওয়াইয়ের মানটা বার করবেন। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মানটা যখন আপনি বার করবেন তখন কিন্তু আপনি খুব সহজে এক্স ওয়াইয়ের মানও বার করতে পারবেন। থেকে আপনার খুব সহজে মানে এই অঙ্কের উত্তর হবে 6, আর এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন এক্স ওয়াইয়ের মান বার করেন তাহলে এখানে আপনার গুণ হয়ে যাবে, সেই ক্ষেত্রে তখন এটা কেটে যাবে, এটা কেটে যাবে, সেই ক্ষেত্রে 1 হবে। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান 6 হয়ে যাবে, আর এক্স মাইনাস ওয়াইয়ের মান এক্স প্লাস ওয়াইয়ের মান 6 হয়ে যাবে, এবং এক্স ওয়াইয়ের মান 1 হবে। সেই ক্ষেত্রে আপনার এই জায়গাটা হবে 6 6 36, অর্থাৎ 6 স্কোয়ার মাইনাস 2 × 1, এক্স ওয়াইয়ের মান তখন 1 হয়ে যাবে, আর এক্স প্লাস ওয়াইয়ের মান 6 হয়ে যাবে। তাহলে 6 6 36 বিয়োগ 2 1 কে 2 সমান 34 হবে। যদি আপনারা এখানে এক্স প্লাস ওয়াইয়ের মানটা বার করতে না পারেন তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন এবং সরাসরি ফোন করবেন 85 309 82 506 এই নাম্বারে। যদি আপনি ফোন করেন তবুও আপনাকে বলে দেবো এক্স প্লাস ওয়াইয়ের মান কীভাবে বার করতে হয়। তো এছাড়াও আপনি ক্লাস 10-এর বইতে এই প্রশ্নটার উত্তর ভালোভাবে পেয়ে যাবেন, করণী অধ্যায় দেখবেন, করণী অধ্যায়ে কিন্তু এই অঙ্কটা আছে। তো আমরা চলে যাবো পরের প্রশ্ন দেখবো কী আছে, তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলব। তো এবার যে প্রশ্নটা আছে সেটা কিন্তু 34 দাগের অঙ্ক। 34 দাগের অঙ্কটা দেখুন কত সুন্দরভাবে আমি সমাধান করি। কোনো টাকা চক্রবৃদ্ধি হারে জমা রেখে 3 বছরে 8,000 টাকা হয়, 4 বছরে হয় 8,400 টাকা, সুদের হার কত? এখানে কিন্তু বলছে চক্রবৃদ্ধি হারে রেখেছে, টাকাটা কীভাবে রেখেছে দেখুন, চক্রবৃদ্ধি হারে। তা 4 বছরে হয়েছে এত টাকা, আর 8 বছরে হয়েছে এত টাকা, সুদের হারটা আপনার নির্ণয় করতে বলেছে। তো সুদের হার আপনার যদি নির্ণয় করতে হয় 4 বছরে 8,400 টাকা, আপনি ভালো করে বুঝবেন 4 বছরে 8,400 টাকা, তা আপনি জানেন কি P × 1 + R/100 মাথায় T, R/100 মাথায় T মানে 4 বছর, আপনি এখানে 4 দিন, এইটা বাই, এটা কিন্তু প্রথম সূত্র হয়ে গেল P × 1 + R/100, আর মাথায় 3, মাথায় সময়টা থাকে, মাথায় মানে এর পাওয়ার থাকে সময়, তো সময়টা 3, তাহলে এখানে এইটা সমান এটার মান হচ্ছে 8,400, আমি এখানে দিয়ে দিলাম 8,400, আর এটার মান হচ্ছে 8,000, তো আমি এখানে 8,000 দিয়ে দিলাম। এখন খুব সহজে এই দুটো শূন্য আমরা ক্যালকুলেশন করলাম, আর এখানে হচ্ছে 4 × 21 = 84, 4 × 20 = 80, 4 × 21 = 84, আর 4 × 20 = 80। এবার এইখান দেখুন খুব সহজে এই পিটা কাটতে পারবো, আর এখানে
এই 1+r/100 এখানে 1+r/100, এখানে 3 আছে, এখানে একবার চারবারতে 3বার কেটে দিলে এখানে থাকবে 1+r/100, একটা 1+r/100 থাকবে। তাহলে আমরা সেটাই লিখলাম 1+r/100 আমরা নিচে লিখলাম এবং এটা সমান সমান দিলাম কি 21/20। দেখুন খুব সহজে আমরা সমাধান করবো এটাকে। এবারে আপনি এখানে r/100টা দিন, এখানে খুব সহজে r/100টা দিলেন, এখানে দেওয়ার পর এখানে 21/20 দিলেন, আর এই প্লাসটা ওই সাইডে গেলে -1 হয়ে গেল। এটা যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে এখানে r/100 আমি দিচ্ছি, আর এখানে হয়ে যাবে কিন্তু 21-20/20। তাহলে দেখুন এখানে আমরা যদি এই 100 আর এই 20 কাটি তাহলে এখানে হয়ে যাবে কিন্তু 5, আর 21 থেকে 20 বাদ দিলে থাকবে কিন্তু 1। তাহলে এখানে 1 আছে, তাহলে আর এককে, আর এখানে কিন্তু 1, এখানে বিয়োগ করলে 1 থাকছে, তাহলে 5 1 5, অর্থাৎ r = 5 হয়ে গেল। আর মানে কি, আর মানে সুদের হার। তো সুদের হারটা কত হলো তাহলে 5%। দেখুন কত সহজে এসব অঙ্ক আপনি সহজে সমাধান করতে পারেন। জাস্ট অঙ্ক দেখার সাথে সাথে আপনি সহজে সমাধান করতে পারবেন, এবং যে কোনো সাহায্যের জন্য 85-389-82-506 এই নম্বরে আপনি ফোন করলে আপনি সরাসরি আমার হেল্প পাবেন। আর এরকম হেল্প পেতে আপনি আর এডুকেশন স্কুলের দিকে নজর রাখুন, দেখতে থাকুন আর এডুকেশন স্কুল সবসময় আপনার পাশে, আপনার সাথে। চলুন 34 দাগের প্রশ্ন আমরা দেখলাম, চলুন এবার 35 দাগের অঙ্ক দেখি। 35 দাগের অঙ্ক এখন খুব সহজে আপনি সমাধান করতে পারবেন। 35 দাগের অঙ্ক আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 4:1। 5 বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 7:1। তবে পুত্রের বর্তমান বয়স কত? এখানে পুত্রের বর্তমান বয়স কত সেটা কিন্তু উত্তর চেয়েছে, তাহলে উত্তরের মধ্যেই আপনার পুত্রের বয়স আছে। তো এই অঙ্কগুলো খুব অপশান থেকে খুব সহজেই সমাধান করা যায়। অপশান টেস্ট করলে এই অঙ্কের মতো সহজ অঙ্ক আর নেই। আপনি মনে করুন পুত্রের বর্তমান বয়স 10 বছর, ঠিক আছে, যদি পুত্রের বর্তমান 10 বছর হয়, বর্তমান বয়স 10 বছর হয়, তাহলে পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত বলে 4:1। তাহলে আমি এখানে 10 লিখলাম, আর 4 10 40 লিখলাম। 40 হচ্ছে পিতার বয়স, পুত্রের বয়স 10, তাহলে এটা কিন্তু বর্তমান বয়স। যেহেতু আমি 10 ধরেছি, এই অপশানটা ধরেছি 10 বছর, তাই পুত্রের বয়স 10 হলে তবেই কিন্তু পিতার বয়স 40 হবে, তবে এটা কাটাকুটি করলে কিন্তু 4:1 হবে। পিতা পুত্রের বর্তমান বয়স আমরা বার করে নিলাম। এবার দেখবো এই 10টা আমরা ঠিক লিখেছি কিনা, কারণ এই 10টা ঠিক তবেই কিন্তু আমরা বুঝবো এই 10টা আমরা ঠিক করেছি। কোথা থেকে বুঝবো? এইখান থেকে বুঝবো। এবার বলে যে 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের অনুপাত ছিল 7:1। তো 5 বছর আগে তাহলে কী হবে? 5 বছর আগে পিতার বয়স 40 থেকে 5 বাদ দিন, তাহলে হয়ে যাবে কত? 35। আর 10 বছর থেকে 5 বছর বাদ দিন পুত্রের বয়স, তাহলে থাকবে 5। তাহলে এটা যদি ইস্টু করি তাহলে দেখুন 5 7 35 আর 5 1 5, অর্থাৎ 7:1। দেখুন 7:1ই হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে মানে অপশান টেস্ট করে যে কোনো অঙ্কের সমাধান করতে পারি। আর এডুকেশন স্কুল সবসময় সেই ক্ষমতা রাখে, অপশান টেস্ট করে যে কোনো অঙ্কের সমাধান করতে পারে। যদি আপনি সেটা শিখতে চান তাহলে অবশ্যই আর এডুকেশন স্কুলে হাত ধরতে হবে এবং ফোন করতে হবে 85-389-82-506 এই নাম্বারে। চলুন আমরা চলে যাবো পরের অঙ্কে। তবে 35 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডি দাগ। আমরা চলে যাবো 36 দাগের প্রশ্নে। 36 দাগের প্রশ্ন কী আছে দেখবো। প্রতি কিলোগ্রাম 36 দাগের প্রশ্ন হচ্ছে প্রতি কিলোগ্রাম 40 টাকা হিসেবে চায়ের সঙ্গে প্রতি কিলোগ্রাম 80 টাকা চায় এমনভাবে অনুপাতে মিশ্রিত করা হলো যে প্রতি কিলোগ্রাম 56 টাকা করে করা হয়। তবে ওই দুই প্রকার চা কী অনুপাতে মেশানো হয়েছিল? খুব সহজে আপনি এটা সমাধান করতে পারবেন। এরকম অঙ্ক থাকলে আপনাকে প্রথমে আনতে হবে কি এলিগেশন মেথড। এলিগেশন মেথডেই আপনি এটাকে সমাধান করতে পারবেন। দিলেন এখানে 40 আর এখানে দিলেন 80, ব্যাস আপনার দুটো হয়ে গেল। মিডিলে আপনি কী দিলেন? 56। এখান থেকে আপনি একটা বিয়োগ করলেন, এখান থেকে আপনি বিয়োগ করলেন, এখানে বিয়োগ করে এখানে রাখলেন, এখানে বিয়োগ করে এখানে রাখলেন। তো 56 থেকে 80 যদি আপনি বিয়োগ করেন তাহলে কত হয়? 6 আর কত হলে 80, 6 আর কত হলে 10, 4 হলে 10, সাথে 1 5 থেকে 6, 6 আর কত হলে 8, 2 হলে 8, 24। আর এখানে থাকবে 56 থেকে 40 বাদ দিলে থাকে 16। এবার 24 আর 16 যদি আপনি অনুপাত করেন তাহলে কী হবে? 3 8 24 আর 8 দিনের 16, অর্থাৎ দেখুন 3:2 অনুপাত। খুব সহজে এই অঙ্কগুলো সমাধান করা যায়। দেখুন কত সুন্দরভাবে সহজে করে দিলাম। ডিদ্দাগ হবে সঠিক উত্তর। এইভাবে যদি আপনার অঙ্ক পেতে চান তাহলে অবশ্যই ফোন করুন 85-389-82-506 এই নাম্বারে। সরাসরি আর এডুকেশন স্কুলে হাত ধরুন। আর এডুকেশন স্কুল আপনার হাতটা শক্ত করে ধরতে বলছে এই কারণে, যাতে আপনি এক চান্সে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার মতন পরীক্ষায় আপনি পাশ করতে পারেন। কারণ আপনারা অনেকেই আছেন অনেকবার পাস করেছেন কিন্তু এখনও পর্যন্ত সেই জায়গায় পৌঁছাতে পারেননি, কারণ আপনার এখানে মার্ক কম, তার জন্য আপনি এখনও পৌঁছাতে পারেননি। তার মার্ক বেশি রাখার জন্য অবশ্যই আপনাকে চাই প্র্যাকটিস, এবং দেখেই অঙ্কের উত্তর কীভাবে করতে হয় সেটার আপনার বিভিন্ন টিপস এবং ট্রিক্স শিখতে হয়, যা আর এডুকেশন স্কুল আপনাকে শেখায়। চলুন চলে যায় 37 দাগের প্রশ্নে। 37 দাগের যে প্রশ্নটা আছে খুব সুন্দর একটা প্রশ্ন আছে। 37 দাগের প্রশ্ন আছে। 37 দাগের যে অঙ্কটা আছে দেখুন অঙ্কটা কত সুন্দরভাবে সহজে নিমেষে সমাধান করা যায়। খুব সুন্দর একটি অঙ্ক। 5টি নম্বরের গড় 306.4, প্রথম দুটির গড় 431, সেই দুটির গড় 214.5। তবে তৃতীয় সংখ্যাটি কত? দেখুন কত সুন্দরভাবে অঙ্কটা সহজে সমাধান করতে পারি। আমরা 37 দাগের অঙ্ক দেখবো। তবে এই অঙ্কটা দেখার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা ক্লাসটি আপনারা দেখছেন, যদি আপনাদের মনে হয় ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষা আপনারা দেবেন, যদি আপনাদের এক চান্সে
পাস করার একটা চিন্তাভাবনা থেকে থাকে তাহলে অবশ্যই ফোন করুন 8539 82 506 এই নাম্বারে। দেখুন আপনারা যদি আমার হেল্প নেন অবশ্যই আপনি অ্যাকশনসে কীভাবে অঙ্ক এবং রিজনিং সহজে রপ্ত করতে পারবেন আপনারা তা বুঝতে পারবেন। তো এখন আমরা সাহিত্য থেকে এই অঙ্কটা দেখব। তো সাহিত্য থেকে অঙ্ক শুরুতে কী বলবো, 5টি নম্বর যদি গড় 306.4 হয় তাহলে মোট কত, তাই আমরা এটাকে 5 দিয়ে গুণ করে দেবো। তো 4 5 20 শূন্য হাতে 2, তারপরে এখানে 5 6 30, 4 5 20 শূন্য হাতে 2, তো 5 6 30 আর 2 32, 2 হাতে 3, 3টা বসে গেল আর আপনার হয়ে গেল 3 5 15, তো 1532। এই দশমিক এই একটা দশমিকতে শূন্যর আগে দশমিক হয়ে শূন্যটা কেটে গেল, তাহলে এখানে আপনার হলো 1532। এটা কিন্তু আপনার 5টা সংখ্যার গড় মানে 5টা সংখ্যার সমষ্টি হলো। এবার আপনার বলছে প্রথম দুটির গড় কত 431, তাই এখানে 2 দিয়ে গুণ করুন তাহলে মোট বেরিয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে 862। এটা কিন্তু প্রথম দুটি সংখ্যার সমষ্টি। আর সেই দুটি সংখ্যার সমষ্টি কত, সেই দুটি সংখ্যার এখানে 214.5কে আপনি 2 দিয়ে গুণ করুন তাহলে হয়ে যাবে 429। এখন এই 429 আর এই জায়গায় যে 862 আছে এই দুটো যোগ করুন, তাহলে 429 আর হচ্ছে 862, এই দুটো যোগ করলে কত হয়, 9 2 11 1 হাতে 1 7 7 2 9 8 4 12। দেখুন 1291। মোট হচ্ছে 5টা সংখ্যা সমষ্টি ছিল 1532, তার থেকে আপনি 1291 বিয়োগ করুন। 1291 বিয়োগ করলে কত হয়, 1 আর কত হলে 2, 1 হলে 2, 9 আর কত হলে 13, 4 হলে 13 হাতে 1, 2 আর 3, 3 আর কত হলে 5, 2 হলে 5, 241। তাহলে এখানে বলছে তৃতীয় সংখ্যাটি কত, তৃতীয় সংখ্যাটি 241, অর্থাৎ সিদ্ধা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে আপনারা যে কোনো অঙ্কের সহজে সমাধান পেতে অবশ্যই ফোন করুন 85 39 82 506 এই নম্বরে। আমরা 8টি দাগের অঙ্ক দেখবো। 8টি দাগের অঙ্ক দেখবো কত সুন্দরভাবে সহজে সমাধান করি। যদি এখানে অঙ্ক আছে 52/x, এটা তারপর এটা সমস্যা 169/290, তবে x সমান কত, তো এখানে হয়ে যাবে সমান সমান, এখানে 52/x সমান সমান এটা কিন্তু, তো এই রুটের মধ্যে 169 আছে, তার রুটে 169, রুটটা 169 যে রুট করি তার অর্থ বর্গমূল হলে 13 হয়, আর 290 বর্গমূল হয় 17। এখন আমরা এই 13 আর এই 52 কাটলে পারে 4, তাহলে x সমান সমান বলতে পারি 4 17 68, তাই x এর মান হয়ে যাবে 4 17 68। আমরা চলে যাবো পরের পেজে, পরের মানে উপরের দিকে চলে যাবো, উপরের দিকে দেখবো 68 আছে কিনা। দেখুন এখানে সিদ্ধাক হবে সঠিক উত্তর, 68 আছে, তো সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে অঙ্ক আপনারা সহজে নিমেষে সমাধান করুন। আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য স্পেশালভাবে কোনো অঙ্ক আপনার যদি থাকে তাহলে অবশ্যই আপনারা আমার সাহায্য নিতে পারেন। ফোন করতে পারেন 85 39 82 506 এই নম্বরে। 39 জায়গায় যে প্রশ্নটা আছে দেখুন, x সমান সমান 4ab বাই a প্লাস b, এইটা সমান সমান কত, এই x প্লাস 2a বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b বাই x মাইনাস 2b সমান সমান কত। তাহলে এই অঙ্কটা আপনি কীভাবে সহজে সমাধান করতে পারবেন। তো এই অঙ্কটা সহজে সমাধান করতে হলে আপনাকে একটা কৌশল অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে আপনারা এটা সহজে সমাধান করতে পারবেন। ক্লাস 10-এ কিন্তু এই কে মেথডের অঙ্কে কিন্তু এটা আছে, মানে ক্রমিক সমানুপাতির অঙ্কে কিন্তু এই 39 জায়গার অঙ্কটা আছে। তো একটু হলেও আপনার ক্লাস 10 বইটা দেখবেন, দেখে আপনি এই অঙ্কটা রপ্ত করে নেবেন। আর এই অঙ্কটা আমরা করতে পারতাম, কিন্তু এখানে অনেকটা শর্ট জায়গা, যার জন্য আমি করতে পারলাম না। এখানে একটু জাস্ট বুঝিয়ে আপনাকে বলতে হবে। যদি আপনারা না পারেন 39 জায়গার অঙ্ক, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপ কমেন্টের সমাধান করে দেবো। হোয়াটসঅ্যাপে আপনি 85 39 82 506 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন, 39 জায়গার প্রশ্নের সমাধান হয়ে যাবে। তো 39 জায়গার প্রশ্নের সমাধান হয়ে গেলে 40 জায়গার প্রশ্নে চলে যাবো। 40 জায়গার প্রশ্ন কী আছে দেখবো। 40 জায়গার প্রশ্ন আছে, বিশুদ্ধ 89% জল থাকে, যদি কোনো এক প্রকার জল মিশ্রিত দুধের নমুনায় 90% জল থাকে, তবে এমন 22 লিটার দুধে কত লিটার জল মেশানো থাকে। দেখুন অঙ্কটা কিন্তু খুবই সহজ। এই যে 89% জল থাকে, বিশুদ্ধ দুধে 89% জল থাকে, এই জায়গাটায় কিন্তু আপনাকে বুঝতে হবে। এখানে আছে বিশুদ্ধ দুধ, আর এখানে যেটা আছে দেখেছেন জল মিশ্রিত দুধ, তাই 22 লিটারে শুধু দুধ কতটা আছে সেটা আমরা দেখবো। 90% জল থাকলে শুধু দুধ আছে কতটা, তো শুধু দুধ আছে কিন্তু 22 লিটারে শুধু দুধ থাকবে 22 গুণ 10/100। কেন 10/100? কারণ 90% কিন্তু জল আছে, তাহলে 10% দুধ আছে, তাহলে 22 লিটারে, তাহলে এখানে কতটা দুধ থাকবে, তো এখানে একটা শূন্য কেটে যাবে আর এটা এই শূন্য থাকবে, তার মানে 22/10 মানে 2.2 লিটার। এখন এই 2.2 লিটারটা কিন্তু আপনার শুধু দুধ। এইবার এই দুধে বিশুদ্ধ দুধ কতটা, মানে এখানে বলছে না 22 লিটার দুধে কত লিটার জল মেশানো থাকে, তাহলে সেটা আমরা বার করবো। তাহলে 89% বিশুদ্ধ দুধে 89% জল থাকে, তাহলে শুধু দুধ কত লিটার হবে সেটা আপনাকে বার করতে হবে। তাহলে এই শুধু দুধ আছে, কিন্তু 89% জল থাকলে 11% কিন্তু শুধু দুধ থাকে, মানে অর্থাৎ বিশুদ্ধ দুধ থাকে। তাহলে এই 2.2 লিটার থেকে আমরা 11%-এ আমরা বিশুদ্ধ দুধের পরিণত করব। তাহলে সেটা কত হবে, তো 2.2-কে আপনি কি করবেন, 2.2-কে ইন্টু করবেন 100/11 দেবেন।
তাহলে এখান থেকে বিশুদ্ধ দুধের পরিমাণ বেড়ে গেল, তা 0.2, তার মানে 2.2কে 11 দিয়ে কাটলে 0.2 হয়, তা 0.2কে যদি আপনি 100 দিয়ে গুণ করেন তাহলে এখানে 20 লিটার। এই 20 লিটার কিন্তু বিশুদ্ধ দুধ আছে। এবার বলছে 20 লিটার যদি বিশুদ্ধ দুধ হয় তাহলে 22 লিটার দুধে কত লিটার জল মেশানো থাকে? 22 লিটার দুধে 20 লিটার যদি দুধ থাকে তাহলে 22 থেকে 20 বিয়োগ করুন, তাহলে 2 লিটার কিন্তু জল থাকে। আশা করি আপনারা বুঝতে পারছেন, এর দেখাবে সঠিক উত্তর। শুধু আপনাকে একটুখানি ভাবতে হবে বিশুদ্ধ দুধ আর জল মিশ্রিত দুধ, এখান থেকে আপনার ভেবে এই অঙ্কটা সমাধান করতে হবে। এরকম অঙ্ক কিন্তু আপনাদের যে কোনো পরীক্ষার জন্য, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। আর এরকম আর অঙ্ক পেতে অবশ্যই চ্যানেল দিকে নজর রাখুন। অঙ্ক আপনার ভালো রাখতেই হবে এবং আপনি অঙ্ক শিখতে পারবেন যদি আপনি সরাসরি 85 এই নাম্বারে ফোন করেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কী আছে, 41 দাগের প্রশ্ন। 41 দাগের প্রশ্নটা আমরা একটু উপরে তুললাম। এখন 41 দাগের প্রশ্ন যেটা আছে, সুন্দর একটা প্রশ্ন আছে। দেখুন এই যে প্রশ্নটা আছে, এ বলছে যদি 36 দিয়ে ভাগ করা হয় তবে অবশিষ্ট কী থাকবে। তো আপনি এখান থেকে এটা আপনি তুলে দিন, মানে এই ব্র্যাকেট তুলে দেবেন, এবার মাইনাসের সঙ্গে এই ব্র্যাকেটটা তুলে দেবেন, মাইনাসে মাইনাসে এটা প্লাস করে দেবেন। তাহলে এখানে যদি প্লাস হয় তাহলে এখানে -647 125 আছে পাওয়ার, আর এখানে আছে দেখুন 598 125 মাইনাস। তো এখানে আমরা 598 125 মাইনাস আর প্লাস 598 125 আমরা কেটে দিলাম। তাহলে এটা থাকলো আমার 683 125 পাওয়ার আর -647 125 পাওয়ার যেহেতু একই আছে তাহলে আমরা ওটা তুলে দেবো। 683 থেকে 647 বিয়োগ করে দেবো। তা 647 যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে? 7 আর কত হলে 13, 6 হলে 13, হাতে 1, 6কে 7 আর কত হলে 8, 7 আর কত তাহলে 6 ধরে হাতে 1, 4কে 5, 5 আর কত হলে 8, 3 হলে 8, অর্থাৎ 36 থাকে। 36কে আমরা যদি 36 দিয়ে ভাগ করি তাহলে তবে অবশিষ্ট কত থাকবে? অবশিষ্ট কিন্তু কিছুই থাকবে না, অর্থাৎ এখানে কিন্তু অবশেষ থাকবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে কিন্তু এই অঙ্ক সমাধান করতে হয়। আর এডুকেশন স্কুল সবসময় আপনাদের কথা ভাবে এবং কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ আপনি কীভাবে পাস করবেন তার কিন্তু বিভিন্ন টিপস এবং ট্রিক্স আর এডুকেশন স্কুল একমাত্র আপনাকে বলতে পারে। তার জন্য চাই কি একটা ফোন 85 309 82 506 এই নাম্বারে ফোন করুন। অবশ্যই আপনি সহজে টিপস এবং ট্রিক্স আপনি আমার কাছ থেকে নিতে পারবেন। আমরা 42 দাগের অঙ্ক দেখব। 42 দাগের অঙ্ক কী আছে? 42 দাগের অঙ্ক আছে কিছু টাকার 2 বছরের বার্ষিক সুদ 5% হারে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 1.50 টাকা, তবে আসল কত? খুব সহজে এই অঙ্ক সহজে সমাধান করতে পারবেন। বলছে এই দুটো সুদের পার্থক্য কিন্তু বলেছে 1.50 টাকা। তাহলে আপনি এটা কী করবেন? তো 2 বছরের আপনি বার্ষিক সুদের হার কত? 5%। চক্রবৃদ্ধি সুদটা আপনি বার করে নিন, সেখানে পি ধরুন আসল। তাহলে পি আসল ধরলে পি ইন্টু 1 + r/100, অর্থাৎ 1 + r/100 মানে 5/100। এটাকে আপনি 2 বছরের জন্য রাখুন। তাহলে পি ইন্টু 1 + r/100 এটা কিন্তু আপনার কী হলো? সমূল চক্রবৃদ্ধি। এবার এখান থেকে আপনি কী করবেন? এখানে 5 20 100 হয়, অর্থাৎ কী হয়? এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে 441 p/100 হয়ে যাবে। তো এটা, তো এখান থেকে আপনি যদি পি বাদ দেন তাহলে এই মানে চক্রবৃদ্ধি সুদ থেকে, সমূল চক্রবৃদ্ধি থেকে বলে আসল বাদ গেল। তাহলে এখানে আপনি পিটা কমন রাখতে পারলেন। এখানে কত হলো? 5 20 100 করুন, তার মানে 20 মানে 21। এখানে কিন্তু আপনার এটা ক্যালকুলেশন হিসেবে 21/20 এর কিন্তু হোল স্কোয়ার। সেই ক্ষেত্রে আমরা 21 × 21 করতে পারি আর 20 × 20 করতে পারি, আর এখানে -1 করতে পারি। এখন এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে খুব সহজে কত পাবো? 21 × 21 তার মানে 441/400। তাহলে শুধু 41/400 থাকে। তাহলে 41 p/400 কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাব। এখন এখান থেকে আমরা বিয়োগ করব কত? এখানে বলছে সরল সুদ কত? ptr/100। পি কত? পি ইন্টু পি হচ্ছে আসলে আমরা ধরেছি, টি কত? 2 ইন্টু আর কত? আর 5 ইন্টু /100। এটা আমার কত হয়ে যাবে? 5 20 100 হয়ে যাবে, আর 10 দিনে 20 হয়ে যাবে, তার মানে p/10 হয়ে যাবে। তাই আমরা p/10 দিলাম। p/10 এইটা সমান কত? 1.50, কারণ এখানে বলেছে চক্রবৃদ্ধি সুদ সরল সুদের পার্থক্য 1. চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য আমরা এটা করলাম। তাহলে এখান থেকে আমরা খুব সহজে কী করবো? 400 লসাগু করবো। এখন 400 লসাগু করলে এখানে হয়ে যাবে 41 p আর এটা হয়ে যাবে 40 p। এটা সমান 1.50। এখন এখান থেকে আমরা যদি শুধু পির মান পেয়ে যাবো কিন্তু 600। খুব সহজে এই 600টা পেয়ে গেলাম, অর্থাৎ আসল কত? আসল হচ্ছে 600 টাকা, অর্থাৎ দ্বিতীয় হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন খুব সহজে এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। আর এডুকেশন স্কুল আপনার যে কোনো প্রশ্নের সমাধান করতে পারে। আপনি যে কোনো প্রশ্নের যে কোনো অঙ্কের কিন্তু সহজ টিপস এবং ট্রিক্স আর এডুকেশন স্কুল আপনাকে দিতে পারে। সরাসরি ফোন করুন 85 309 82 506 এই নম্বরে। এখন আমরা এই প্রশ্নটা দেখব, অর্থাৎ 43 দাগের প্রশ্নটা দেখব। 43 দাগের প্রশ্নটা কী আছে আমরা একটু দেখে নিই। তো 43 দাগের প্রশ্ন আমরা দেখব, তবে
তেতাল্লিশ দাগের অঙ্কটা একটু জ্যামিতিটা একটু পড়ে নিই, এখানে জ্যামিতি আছে, জ্যামিতির অঙ্কটা একটু পড়ে নেই। তো ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা, ই পর্যন্ত এবং সিবি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। এ বিডি সমান 110 ডিগ্রি এবং এসি ই কোণ সমান 120 ডিগ্রি, বিএসসি এর মান কত? আপনারা এখানে একটা ত্রিভুজ আঁকুন, এই ত্রিভুজটা আমরা আঁকলাম, মনে করুন এই ত্রিভুজটা আঁকলাম, তাহলে এখানে এ দিলাম, এখানে বি দিলাম, এখানে সি দিলাম। এখন বলছে কি বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা, ঠিক আছে, বিসি বাহুকে আমরা এই যে ই পর্যন্ত বর্ধিত করে দিলাম। আর এখানে বলছে দেখুন সিবি বাহুকে ডি পর্যন্ত, আচ্ছা সিবি মানে সিবি এই বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করলাম। এখন ডি পর্যন্ত বর্ধিত করার ফলে এ বি ডি কোণ 110 ডিগ্রি হলো, এ বি ডি কোণ এটা হচ্ছে 110 ডিগ্রি হয়ে গেল। যখন 110 ডিগ্রি হলো তখন আপনাকে ভাবতে হবে যে 110 ডিগ্রি হলো, ঠিক আছে, আমি পরে ভাবছি সেটা। আর এখানে আমার কি আছে, এসি ই কোণ 120 ডিগ্রি, এসি ই কোণ 120 ডিগ্রি, 120, এই কোণটার মানে 120 ডিগ্রি। এখন যদি এটা 120 ডিগ্রি হয় তাহলে বিএসসি কোণের মান কত? তার মানে এখানে এইটার মান কত? আপনাকে একটা জিনিস ভাবতে হবে, এই কোণটা যদি 110 ডিগ্রি হয় তাহলে এই কোণটার মান কত, আবার এটা যদি 120 ডিগ্রি হয় এই কোণটার মান কত? তো এটা 110 ডিগ্রি হলে আপনারা মনে করুন একটা ত্রিভুজের একটা সরলরেখার উপর একটা সরলরেখার দণ্ডমান হলে, একটা সরলরেখার দণ্ডমান হলে তাহলে এই দুটো কোণ উৎপন্ন হয়, একটা কোণের এই দুটো কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে এটা 110 ডিগ্রি হলে এটা হবে কত? এটা হবে 70 ডিগ্রি। আর যদি এটা 120 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে? এটা কি হবে? 60 ডিগ্রি। তাহলে 60 আর 70 কত? 130 ডিগ্রি। এখন ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা আমরা ছোটবেলা থেকে জেনে আসছি। তো 180 ডিগ্রি থেকে আমরা এই 60 আর 70 130 ডিগ্রি বাদ দেবো। 130 ডিগ্রি যদি বাদ দিই তাহলে কত থাকবে? তাহলে অবশ্যই 50 ডিগ্রি থাকবে বিয়োগ করলে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো সিদ্ধাক হবে সঠিক উত্তর। তো খুব সহজে কিন্তু এসব অঙ্ক সহজে সমাধান হয়ে যায়। তো 43 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক। তো এই ছিল কিন্তু 43 দাগের প্রশ্নের সমাধান। তো আমরা চলে যাবো 44 দাগের প্রশ্ন। 44 দাগের প্রশ্ন কী আছে দেখবো। তবে 44 দাগের প্রশ্ন দেখুন খুব সুন্দরভাবে সহজে সমাধান করবে। একটি চোঙের ব্যাস 14 মিলিমিটার ও আয়তন 3850 ঘনমিটার। যদি তার উচ্চতা দ্বিগুণ ও ব্যাস অর্ধেক করা হয় তবে তার আয়তন কত হবে? তাহলে প্রথমে পাই আমি এখানে করছি অঙ্কটা। দেখুন খুব সুন্দরভাবে অঙ্কটা আমরা একটু উপরে তুলে নিয়ে করছি। তো সবার প্রথমে আমরা কী করব, আমরা সবার প্রথমে এই চোঙের আয়তনের সূত্র করব। চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 14 ব্যাস, তার ব্যাসার্ধ হবে 7, তা 7 × 7 ইন্টু এইচ, এটা সমান কত? 3850। এখন এটাকে আমরা এইচের মানে এখান থেকে বার করবো খুব সহজে। 3850 ইন্টু এই 7টা এখানে গুণ করে দেবো, আর এইখানে 22 × 7 করবো। এই সাথে কাটলাম। আর এখানে আমরা এটা 5 7 35 5, 5 7 35 3 38, 5 7 35 করলাম, 550 করলাম। আর এটা হচ্ছে যদি আমরা কাটি তাহলে 11 × 22, এখানে আমরা 5 11 50 অর্থাৎ 25, এখানে 50 কাটলে 25 হয়ে যাবে। তাহলে এটা এইচ সমান 25 মিলিমিটার, এইচ সমান 25 মিলিমিটার, এটা কিন্তু আমার বেরিয়ে গেল। এবার আমরা কি করব, এবার বলছে কি যদি উচ্চতা দ্বিগুণ এবং ব্যাস অর্ধেক করা হয় তাহলে আয়তন কত? তাহলে আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, তাহলে 22-এর সাথে আমরা রেখে রাখলাম, ইন্টু আর কত? আর হচ্ছে ব্যাস অর্ধেক করা হলো, 14টা 7 করা হলো, তাহলে এখানে হয়ে যাবে 7/2 ইন্টু 7/2। কেন 7/2? এখানে ব্যাস অর্ধেক করা হলেই 7 হবে, আর ব্যাসার্ধ হবে তার অর্ধেক, তাই কিন্তু পাই আর স্কোয়ার, আর মানে দুটো ব্যাসার্ধ, এই আর গুণ আর, তা ইন্টু এইচ কত করব? বলছে কি এখানে উচ্চতা দ্বিগুণ করা হলো, উচ্চতা হচ্ছে 25, তার দ্বিগুণ মানে 50, তো এখানে 25 দিনও 50 করতে পারি। আর এই 7টা কাটতে পারি, আর এই 2 আর এই 22 কাটলে 11, আর তাহলে এখানে হয়ে যাবে 5 11 55, 5 হাতে 5 11 দিন 22 আর 5 27, অর্থাৎ 275। তো 275কে এখানে একটা 7 আছে, 7 দিয়ে গুণ করবো। 7 দিয়ে গুণ করলে কত হবে? 5 7 25, 5 হাতে 5 7 25, 5 হাতে 3, 7 7 49, 3 52, 2 হাতে 5, 7 দিন 14 আর 5 19, তাহলে 1925 হচ্ছে আয়তন। তো চলুন দেখি আমরা 44 দাগের উত্তর কত আছে। আমাদের বেরিয়েছে 1925। তো দেখুন এখানে 1925 আছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। আমরা যদি একটা জুম করে যদি আমরা দেখি এই জায়গাটা দেখুন, এখানে পরিষ্কার কিন্তু আছে 1925, অর্থাৎ ডির দাগ হবে সঠিক উত্তর। কত সুন্দরভাবে এই অঙ্কগুলো সহজে সমাধান করা যায়। তো আমরা কিন্তু এই 44 দাগের পর্যন্ত অঙ্ক করলাম। 45 দাগের এই অঙ্ক থেকে অবশ্যই আমরা করব, যে কোনো একটি ক্লাসে করব। 45 দাগ থেকে এই 47 48 49 50 পর্যন্ত কিন্তু অঙ্ক আছে। তারপরে কিন্তু আপনারা আছে রিজনিং। তো আমরা এইসব রিজনিং ও করব এবং এই অঙ্কগুলোও সমাধান করব। খুব সহজে এইসব অঙ্ক সহজে সমাধান করতে পারবো। তবে আজকে ক্লাসে আমরা এই পর্যন্ত রাখছি। এর পরের ক্লাস দেখা হবে, এর পরের অঙ্কগুলো কিন্তু পরের কোনো ক্লাসে দেখতে পাবো। তো যতক্ষণ সেই ক্লাস না আসছে ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আপনাদের শুভ হোক।